ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পি ব্লক ক্লাস 4 এ ইম্পর্টেন্ট টপিক ক্যাটিনেশন প্রপার্টি। দেখো, একটা জিনিস জানতে হবে, কার্বন এমন একটা এলিমেন্ট যার মধ্যে মারাত্মক ইউনিটি আছে। এখন কিন্তু পৃথিবীর সবকিছু করা সম্ভব যদি ইউনিটি থাকে, তাই না? এটা তো সবাই জানো মোটামুটি। তো আমরা মোটামুটি কার্বনটাকে আমরা এরকম একটা এলিমেন্ট ভেবে নিয়েছি। দেখো, কার্বনের মধ্যে এমন একটা ইউনিটি আছে যে কিনা সবকিছু করতে পারে। মানে এ তো আর কার্বন তো একটা এলিমেন্ট, তো এ কি করবে? এ মানে একটা যে কোনো কম্পাউন্ড তৈরি করতে পারে। তো আমাদের জীবনে যেমন আমরা যেমন ইউনিটি রাখলে কি হয়, সবই পসিবল, সব পসিবল। তো সেরকম কার্বনেরও আমি মনে করছি যে এরকম এই কার্বনের কিন্তু সব রকম করা সম্ভব। মানে যেমন দেখো, যত তুমি কম্পাউন্ড দেখেছো পৃথিবীতে, যত রকমের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, সব দেখবে অর্গানিক কম্পাউন্ড কার্বন দিয়ে তৈরি হয়েছে। যেমন একটা কার্বনকে দেখো তুমি এরকম ওপেন চেন করে একটা কম্পাউন্ড এরকম হচ্ছে, এরকম একটা বড় মলিকিউল। কোনোটা আবার এরকম দেখবে চেন, মানে সাইড চেন এরকম ভাবে হয়েছে কম্পাউন্ড, সব দেখো কার্বনের কম্পাউন্ড হচ্ছে। আবার দেখবে কখন এরকম রিং কম্পাউন্ড হচ্ছে। এইরকম যে রিং চেন সাইড চেন এইরকম অন্য কোনো এলিমেন্টের হয়? শুধু কার্বনের হয়। কেন? এই কার্বনের ইউনিটি আছে বলে। ইউনিটি ব্যাপারটা কি? এখানে ইউনিটি ব্যাপারটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। কিরকম ব্যাপার না, কার্বন সাইজের অ্যাটমটা খুবই সাইজে ছোট এবং কার্বন কার্বন বন্ডটা ওই জন্য ভেরি স্মল। দেখো, আমরা বলেছিলাম যদি বড় বন্ড হয় সহজে ভেঙে যাবে, ছোট বন্ড কিন্তু সহজে ভাঙবে না। তার মানে কার্বন কার্বন বন্ডটা কিন্তু মোস্ট স্ট্রং। আর সেই কারণের জন্য কার্বন কিন্তু আরো অনেক কার্বনের সাথে পরপর জুড়ে জুড়ে হেভি স্ট্রং বন্ড করে বিভিন্ন ভাবে জুড়ে জুড়ে ওপেন চেন রিং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার তৈরি করতে পারে। তো এই যে কার্বনের যে প্রপার্টি, যে বিভিন্ন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাথে এই যে বন্ড ফর্মেশন করার যে টেন্ডেন্সি, এটাকেই আমরা বলছি ক্যাটিনেশন প্রপার্টি। তো ক্যাটিনেশন প্রপার্টি পৃথিবীতে সবথেকে হাইয়েস্ট হচ্ছে কার্বনের। এবার কার্বন গ্রুপে অ্যাকচুয়ালি গ্রুপ 14 এর মধ্যে কার্বন পড়ছে 14 নম্বর গ্রুপে। তো কার্বনের পরে নিচে কি আছে বলো? কার্বনের নিচে আছে সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। সবথেকে হাইয়েস্ট ক্যাটিনেশন প্রপার্টি কার্বন। যত নিচের দিকে নামবে কিন্তু ক্যাটিনেশন প্রপার্টি কমবে। কেন বলো তো? কার্বনের থেকে সিলিকনের সাইজ বড় হয়, এর থেকে সাইজ বড়, এর থেকে সাইজ বড়, এর থেকে সাইজ বড়। সাইজ বড় হলে বন্ড লেন্থ বড় হবে। বড় বন্ড হলে কিন্তু সহজে ভেঙে যাবে, অনেকগুলো বন্ড জুড়ে 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 আর থাকতে পারবে না, যেটা কার্বনের মধ্যে হয়। বুঝে গেল? ওই জন্য ক্যাটিনেশন টেন্ডেন্সি কিন্তু যত গ্রুপের উপর থেকে নিচে নামবে তত কিন্তু কমতে থাকবে। সব থেকে খারাপ ক্যাটিনেশন প্রপার্টি টিন। লেডে তো ক্যাটিনেশন প্রপার্টি হয়ই না, ঠিক আছে? যাই হোক, তো নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, পি পাই ডি পাই বন্ড ফর্মেশন গ্রুপ 14 এলিমেন্টস এর মধ্যে। দেখো, আমরা পি ব্লক চ্যাপ্টারে গ্রুপ 13 এলিমেন্টস নিয়ে ম্যাক্সিমাম আলোচনা করে নিয়েছি। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্টস নিয়ে সমস্ত আলোচনা হবে। তো এখানে যেটা জানার বিষয়, পি পাই ডি পাই ব্যাপারটা কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো তোমাদের। আমি দুটো কম্পাউন্ড আছি, দেখো তোমরা কেমিক্যাল বন্ডিং পড়ে ফেলেছো, কেমিক্যাল বন্ডিং এ সব জেনে নিয়েছো। যদি কারো জানা না থাকে কেমিক্যাল বন্ডিং এর ভিডিওগুলো দেখে নিও অবশ্যই, ঠিক আছে? পুরো টোটাল হাইব্রিডাইজেশন থেকে স্ট্রাকচার থেকে সবকিছু জেনে গেছো। দেখো, এই যে দুটো কম্পাউন্ড, এর নাম ট্রাইমিথাইল্যামিন, এর নাম ট্রাইসিলাইল্যামিন, ঠিক আছে? এটা মিথাইল আছে বলে মিথাইল বলে, এটা সিলাইল আছে বলে সিলাইল্যামিন। এই যে দুটো স্ট্রাকচার দেখো একই ধরনের দেখতে। দেখো, এন এর 3টে বন্ড, একটা লোন পেয়ার, মানে এটা কি হাইব্রিডাইজেশন হবে? sp3, তাই তো? এই কার্বনও দেখো 4টে বন্ড হয়েছে, 3টে এইচ এর সাথে বন্ড, এখানে একটা বন্ড। এই সিলিকনটা দেখো 4টে বন্ড হয়েছে, 3টে এইচ এর সাথে বন্ড, এই বন্ড হয়েছে, মানে সবাই অক্টেট ফিল আপ আছে। এই সিলিকনের 4টে বন্ড মানে 8টে ইলেকট্রন, এই কার্বনেরও 8টে ইলেকট্রন, এন এর 3টে বন্ড মানে 2 2 2 6, আর এই লোন পেয়ার 8, মানে সবাই স্টেবল। দেখো, সবার 8টা করে ইলেকট্রন আছে। কেমিক্যাল বন্ডিং কনসেপ্ট থাকলে সবাই বুঝতে পারবে। কিন্তু এখানে একটা ব্যাপার কি কাজ করে, সিলিকনেরও অক্টেট ফিল আপ আছে, মানে 8টা আছে শেষ কক্ষে। কার্বনেরও কিন্তু লাস্ট সেলে 8টা আছে, এন এরও 8টা আছে, এই এন এরও 8টা আছে। কিন্তু ইলেকট্রনের খিদে সিলিকনের এখন একটু আছে, 8 নাম্বার অফ ইলেকট্রন থাকা সত্ত্বেও। কেন? আমি কি বলেছিলাম বলতো? যাদের লাস্ট সেলে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবে তারাও কিন্তু ইলেকট্রন নেওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে। এখন কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে লাস্টে 2s2p2, ওর কিন্তু 2d নেই, ডি কি হয় 2p পর্যন্ত শেষ। কিন্তু সিলিকনের 1s2 2s2 2p6 3s2 3p2, তাহলে ওর 3d আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো এই সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য এ কিন্তু যতই অক্টেট ফিল আপ হোক না কেন এখন ইলেকট্রন
অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি থাকবে। সেই কারণের জন্য এই লোন পেয়ার এই সিলিকনকে কিন্তু ইলেকট্রনটা ডোনেট করে অ্যাজ এ কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধনের মাধ্যমে, তাই না? কোঅর্ডিনেট বন্ড, তো কোঅর্ডিনেট বন্ড যদি করে তাহলে দেখবে কোঅর্ডিনেট বন্ডকে আমরা কি তীর দিয়েও লিখতে পারি বা এরকম ভাবে লেখা যায় প্লাস মাইনাস, যেহেতু এ কে দিয়েছে এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস, মানে এই রকম একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। কিন্তু এখানে সেটা হচ্ছে না, কেন না কার্বনের কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তো এই রকম হওয়ার জন্য দেখো এখানে যেমন ডবল বন্ড হয়েছে, এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, সেই জন্য সবকটাই পসিবল হয় বলে আমরা এরকম ভাবে লিখতে পারি ডট 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 ডট, মানে বন্ডের নেচারটা মানে মাল্টিপল বন্ড হবে আর কি, মানে সিঙ্গেল বন্ড হবে না, ডাবল বন্ড ক্যারেক্টার হবে এটা। যাই হোক, এই হওয়ার জন্য দেখবে এই এনটা কিন্তু আর sp3 থাকবে না, sp2 হাইব্রিডাইজেশন হয়ে যাবে এবং এর শেপটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কিরকম? ট্রাইগোনাল প্ল্যানার, কিন্তু এর শেপটা কি বলতো? টেট্রাহেড্রাল শেপ। কেমিক্যাল বন্ডিং ফলো করো, কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্টে তুমি স্ট্রাকচার বের করো, সেইভাবে আসবে ব্যাপারটা, তাই না? এ তো তিনটে বন্ড একটা লোন পেয়ার, ওই জন্য sp3 হচ্ছে, ঠিক আছে? এটা বলছি অবশ্য টেট্রাহেড্রালই আছে, বাট লোন পেয়ার বাদ দিলে পিরামিড শেপ, তাই না? পিরামিড শেপ, এও পিরামিড শেপ হতো, কিন্তু লোন পেয়ারটার সাথে বন্ড করে নেওয়ার ফলে একই প্লেনে চলে আসে তিনটে বন্ড, একই তলে যদি তিনটে এরকম বন্ড থাকে সেটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এটা ট্রাইগোনাল প্ল্যানার আর এটা পিরামিড, ঠিক আছে? কিন্তু এখন যেটা এই যে পিপাই ডিপাই কথাটা কেন বললাম হঠাৎ করে এই কম্পাউন্ডে, ভালো করে দেখো, এইখানে সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য এই যে বন্ডটা হলো, এই যে বন্ডটা, এই বন্ডটাকে পিপাই ডিপাই বলছি। কেন না একটা বন্ড তো আগে থেকে ছিল, সেটা সিগমা, তাহলে সিগমা বন্ড থাকলে তার উপর যদি আরেকটা বন্ড হয় আমরা তাকে পাই বলি। ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এই পাইটাকে পিপাই ডিপাই বলছি কেন? কারণ এন এর লোন পেয়ারটা দেখবে, এন এর ইলেকট্রন কনফিগারেশন করলে দেখবে এটা পি তে আছে, 2p তে আছে, আর এ কাকে দিচ্ছে? সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল দিচ্ছে, মানে 3d তে দিচ্ছে। তার মানে লোন পেয়ারের 2p টা লোন পেয়ারটা আছে 2p তে, আর ভ্যাকেন্ট ডি টা মানে 3d, তার মানে 2p এর সাথে 3d ওভারল্যাপ হচ্ছে বলেই তো বন্ডটা হচ্ছে। তাহলে পি এর সঙ্গে ডি ওভারল্যাপ হলে পাই বন্ডটা হচ্ছে বলে এই বন্ডটাকে আমরা বলছি পি পাই ডি পাই, যেটা এখানে হচ্ছে না কারণ কার্বনের ডি নেই, ঠিক আছে? তো এটা হলে আমরা যে সব বলছি, তো এতে কি লাভ হবে, কি চেঞ্জ হচ্ছে? স্ট্রাকচারাল চেঞ্জ তো হচ্ছে, আর একটা চেঞ্জ দেখো, এর লোন পেয়ারটা থাকছে কিন্তু এর লোন পেয়ার থাকছে না, কারণ এই লোন পেয়ারটাই তো বন্ড করে দিয়েছে আর লোন পেয়ার নেই। তাহলে এর লোন পেয়ার থাকছে মানে কি? এর লোন পেয়ার কাউকে ডোনেট করতে পারে, লোন পেয়ার যারা ডোনেট করে তাকে কি বলা হয়? বেস, ক্ষার, কিন্তু এর লোন পেয়ার ডোনেট করতে পারবে না, মানে ক্ষার নয়। ওই জন্য এই দুটো কম্পাউন্ডের মধ্যে এর ক্ষারও কি হতাম বা বেসিসিটি বেশি, এর বেসিসিটি কিন্তু কম, তার ক্যারেক্টারিস্টিক্সেও চেঞ্জ আসছে, ঠিক আছে? তো নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা শিখতে হবে সেটা হচ্ছে পিপাই বন্ড ফর্মেশন। এটাও একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, আমি CO2 নিলাম আর SiO2 নিলাম, ঠিক আছে? দেখো কেমিক্যাল বন্ডিং অনুযায়ী একদম সবাই শিখে গেছো, ভালো করে পারবে, CO2 এরকম শেপ হবে লিনিয়ার, SiO2 ও দেখবে করলে এরকম পাবে, দেখবে কার্বনের হাইব্রিডাইজেশনটা হবে sp, এও করলে দেখবে পাবে sp, ঠিক আছে? যেমন ভাবে কেমিক্যাল বন্ডিং এ করো, এইচ এর ভ্যালু বের করে দেখবে হাইব্রিডাইজেশন sp বেরিয়েছে, এরকম শেপ। তোমরা সবাই জানো ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, এরও তাই, সিগমা পাই সিগমা পাই। দেখো একটা কথা বলি, কার্বনের ইলেকট্রন কনফিগারেশন লাস্ট সেলে কি 2s2p2, 2s2p2। এখন এক্সাইটেড স্টেট, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে এই চারটে ইলেকট্রন হচ্ছে, ঠিক? হাইব্রিডাইজেশন যেহেতু sp, তার মানে দেখো sp এটা হাইব্রিডাইজেশন করছে sp, এই দুটো ইলেকট্রন কি করবে? পাই বন্ড করবে, এরা এই দুটো পাই বন্ড করেছে কার্বন, ঠিক আছে? এই দুটো ইলেকট্রন দিয়ে কার সাথে পাই বন্ড করেছে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন দেখবে 2s2 এরও দেখবে ইলেকট্রন গুলো কিসে আছে? p তে আছে, মানে 2p তে আছে। তার মানে এই যে পাই বন্ডটা ফর্মেশন হয়েছে 2p এর সাথে 2p অরবিটাল ওভারল্যাপ করে পিপাই ফর্মেশন হয়েছে। আগেটা পিপাই ডিপাই কেন বলেছিলাম? p এর সাথে d ওভারল্যাপ হচ্ছে, এখানে কিন্তু দেখো এই ইলেকট্রন গুলো p তে আছে, আর ওয়েরও দেখো ইলেকট্রন গুলো কিসে আছে? p তে হচ্ছে, p এর সাথে p এর ওভারল্যাপ হচ্ছে বলে পিপাই, ঠিক আছে? তো এটা 2p এর সাথে 2p হচ্ছে। কিন্তু SiO2 তে একটা ব্যাপার শোনো, কার্বনের ইলেকট্রন কনফিগারেশন তো এটা, সিলিকনের কিন্তু ইলেকট্রন কনফিগারেশনে তখন এটা 2s2p2 হবে না, এটা 3s2p2 হবে। একইভাবে এক্সাইটেড স্টেটে গেলে তখন ইলেকট্রন গুলো যে এরকম আসবে, এইটা sp হওয়ার পরে এইখানে যে এইগুলো পাই ফর্মেশন করবে, এখানে যেমন পাই ফর্মেশন করার জন্য অরবিটালটা 2p, সিলিকনে কিন্তু সেটা তখন হবে 3p, তাই না? ইলেকট্রন কনফিগারেশন করলে তখন তার মানে কিন্তু কার সাথে বন্ড করছে? ও এর সাথে, ও এর কিন্তু ইলেকট্রন কনফিগারেশনে 2p আছে, তার মানে এর ক্ষেত্রে পাইটা যে ফর্মেশন হচ্ছে, এই পাইটা কিন্তু
2pর সাথে 3p ওভারল্যাপ হচ্ছে। দেখো 2p সেম সাইজ সেম শেপ, 2p 3p কিন্তু ডিসম্যাচ করছে। তার মানে p এর সাথে p এর যখন এই পাশাপাশি ওভারল্যাপ হয়ে পাই বন্ড ফর্মেশন হয়, দুটো সেম সাইজ সেম শেপ হলে তবে অরবিটাল ওভারল্যাপিং ভালো হয়, মানে এটা ভালো হবে। 2p 3p কিন্তু অরবিটাল ডিসম্যাচ করার জন্য ওভারল্যাপিং ভালো হবে না। তার মানে এখানে এই পাই বন্ড ফর্মেশনটা হবে না, যেটা CO2 তে হয়। একই CO2 SiO2, অথচ CO2 তে এরকম ডবল বন্ড হচ্ছে, SiO2 তে ডবল বন্ডটা হবে না। ওই জন্য CO2 স্ট্রাকচার এটা হলেও কিন্তু SiO2 স্ট্রাকচার ওটা হয় না। আমরা যেটা বললাম ভুল বললাম, CO2 স্ট্রাকচারটা এটা হয়, SiO2 কিন্তু এই স্ট্রাকচারটা হয় না, কারণ এর পাই বন্ডটা হবে না। সেই জন্য SiO2 কিরকম স্ট্রাকচার হয়, সব সিঙ্গেল বন্ড হবে এরকম ভাবে, সব সিঙ্গেল বন্ড হয়ে একটা লার্জ স্কেলে একটা 3D স্ট্রাকচারে তৈরি করে এরকম ভাবে, ঠিক আছে, প্রচুর বড় এরকম স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। তো এই স্ট্রাকচার তৈরি করার জন্য দেখো এরকম ভাবে বড় একটা স্ট্রাকচার, যেটা মানে SiO2 হোল N এরকম ভাবে ফরমেশন একটা স্ট্রাকচার তৈরি করে, যেখানে দেখো কোনো পাই বন্ড নেই, সব দেখো সিগমা বন্ড, মানে সব সিঙ্গেল বন্ড। তো এই হওয়ার জন্য কি হয়, এই বড় স্ট্রাকচার হয়, এই বড় স্ট্রাকচার যারা হয় তাদের মলিকিউলস গুলোর মধ্যে এত অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এরা কিন্তু সলিড হবে, কঠিন হবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কিন্তু সলিড। এটা জানো তো, বালি দেখো কতটা কঠিন, বুঝতে পারছো? এমনি নর্মাল যে বালি ইউজ হয়, স্যান্ড যেটা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেখো পুরো গ্যাস হচ্ছে। একই গ্রুপে কার্বন আর সিলিকন পরপর দুটো এলিমেন্ট, এর অক্সাইড গ্যাস হচ্ছে, এর অক্সাইড কিন্তু কি হয়ে যাচ্ছে না সলিড হচ্ছে, মানে কঠিন হচ্ছে। কত ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, কারণ এখানে p5p5 বন্ড ফর্মেশন হচ্ছে না, এখানে ফর্মেশন হচ্ছে, বুঝতে পারলে? এই ডিফারেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স কি কারণের জন্য হচ্ছে, বন্ডিং নেচারের জন্য, তার জন্য ডিফারেন্ট যে বৈশিষ্ট্যগুলো আসছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো আসছে, সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো পি ব্লক ক্লাস 4 এ করলে আমরা কিন্তু পি ব্লকের একদম শেষের পথে। তো গ্রুপ 14 এর কিছু আরো ইম্পর্টেন্ট টপিক এবং আরো ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা নিয়ে আমরা আবার নেক্সট ক্লাসে আসবো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।